This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া হয়েছে, অভিযোগ এমনটাই। বিজেপির উত্তর কলকাতার জেলা সম্পাদক কুশল পান্ডেকে বড়বাজার থানার পুলিশ আটক করেছেন। প্রতিবাদে বড়বাজার থানা ঘেরাও বিজেপি সমর্থকদের, থানার বাইরে জমায়েত বিপুল সংখ্যক বিজেপি সমর্থকের। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা সজল ঘোষ। বড়বাজার থানা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। আমাদের সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, সরাসরি রয়েছেন সুব্রত। সুব্রত, আমি জানতে চাইবো যে এখন পরিস্থিতি কিরকম, মূলত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে কার দিকে অভিযোগ, কি কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এমনটা অভিযোগ হচ্ছে উত্তর কলকাতার বিজেপির জেলা সম্পাদক কুশল পান্ডের বিরুদ্ধে, কিন্তু পাল্টা বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আজ বিকেলে কুশল পান্ডেকেই আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মীদের হাতে, এবং তারই অভিযোগ তিনি বড়বাজার থানায় যখন জানাতে আসেন তখন কিন্তু তাকে এই অভিযোগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগে তাকে আটক করে দীর্ঘক্ষণ 5 ঘন্টা বসিয়ে রাখা হয়। এবং এরপর যত রাত বাড়তে থাকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বড়বাজার থানার সামনে তারা ভিড় করে আসতে থাকে। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। পেছন দিকে বড়বাজার থানায় ওখানে প্রচুর পুলিশ যেমন রয়েছেন মোতায়েন, তেমন বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। এবং এই মুহূর্তে বড়বাজার থানায় এই কুশল পান্ডেকে ছাড়াতে বা তার সঙ্গে কথা বলতে কি জন্য তাকে বসিয়ে রাখা হয়েছে বা আটক করে রাখা হয়েছে সেই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কিন্তু তিনি এসেছেন, মীনাদেবী পুরোহিত এসেছেন, এবং তারা যেটা জানাচ্ছেন আমি সরাসরি তার সঙ্গে সজলবাবুর সঙ্গে একটু কথা বলে নেবো। সজলদা, আপনাদের কর্মী জেলা সম্পাদক উত্তর কলকাতার, তাকে আটক করে রেখেছে, কি বলবেন? আসলে কিছুই না, আসলে এদের একটা অ্যাক্টিভ রোল ছিল এই শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে, আসল রাগদা সেখানে। এবং আপনি খোঁজ করে দেখবেন সারা বাংলায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে সব জায়গাতেই পুলিশ দিয়ে হয়রানি করানো হচ্ছে, কোনো কারণ নেই। ও এসছিল অভিযোগ জানাতে, হ্যাঁ, যে অভিযোগ জানাতে এসছিল তৃণমূলের ছেলেদের হাতে হ্যাকেল দেওয়ার পর যে অভিযোগ জানাতে এসছিল তাকেই এখানে ডিটেন করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। কি রাজনৈতিক ষড়যন্ত্র? আবার কি, ও চোর না ডাকাত? ওর তো একটাই আইডেন্টিটি, ও বিজেপি। ও তো চোরও না, ডাকাতও না, ওর নামে তো পকেট মারার অভিযোগ নেই। পুলিশের ড্রেস চুরি করে রাস্তায় তোলে যেরকম সিভিক ভলেন্টিয়ার করছিল সেরকমও নয়। অভিযোগ একটাই, ও বিজেপি। একটা বিজেপি। উত্তর কলকাতার জেলা সম্পাদক বলে কথা, তিনি মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়তে যাবেন? আচ্ছা, মুখ্যমন্ত্রীর পোস্টার যদি ছিঁড়তেও যায়, হ্যাঁ, সেই ছেঁড়া পোস্টার জোড়ার দায়িত্ব কি পুলিশ নিয়ে বসে আছে? এত ভালোবাসা, এত পীড়িত পুলিশ মন্ত্রীর প্রতি, তাও যদি এদের ডিএটা পুরো দিয়ে দিত, আপনি তো গেলেন পুলিশের সঙ্গে কথা বলতে, কি কথা হলো? আলোচনা চলছে, আলোচনাও চলবে, যদি না ছাড়া হয় আন্দোলনও চলবে। একেবারে দেখো, শুভজিৎ, বিজেপি নেতা সজল ঘোষ স্পষ্টতই জানালেন আলোচনার মাধ্যমে যদি তাকে ছেড়ে দেওয়া হয় ভালো, না হলে কিন্তু আগামীকাল আন্দোলন হবে, আন্দোলনে নামবে। এখন থেকে একদম আমরা শুনলাম তারা বলছেন যে আলোচনার মাধ্যমে ছেড়ে দিলে ভালো, না হলে তারা আন্দোলনের পথে যাবে। ধন্যবাদ সুব্রত। অন্যদিকে সকাল থেকেই রিশরার বাড়িতে সাজো সাজো রব, কার বাড়ি বুঝতেই পারছেন। ঘরের ছেলে পূর্ণম ঘরে ফিরেছেন, বরণ করে নেওয়ার প্রস্তুতিও দেখতে পাওয়া গিয়েছে। সন্ধে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের হাতে তিনি বন্দী হয়েছিলেন। হ্যাঁ, আপনারা জানেন সেই ঘটনা। ভারতের চাপে পূর্ণমকে পাকিস্তান ফেরাতে বাধ্য হয়। 14ই মে দেশে ফিরেছিলেন তিনি। 9 দিন পর রিশরায় নিজের বাড়িতে ফিরলেন। আসুন দেখি সেখানকার উৎসবের ছবি। 23 এপ্রিল 2025 বিকেলে খবর এলো ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েছিল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্সরা তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। তারপর থেকে রিশরার এই বাড়িটায় উৎকণ্ঠার শেষ ছিল না। ভারত পাক সংঘর্ষ পরিস্থিতিতে কি হবে পূর্ণমের? সন্তান সম্ভবা স্ত্রী ছুটে গিয়েছিলেন পাঠানকোটে। যুদ্ধে পাকিস্তানকে নাকখত দেওয়ানোর পাশাপাশি পূর্ণমকেও ফিরিয়ে এনেছে ভারত। 14ই মে 23 মে 2025
ঠিক 1 মাস পর রিশরার বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার বিকেলে পূর্বা এক্সপ্রেস হাওড়া স্টেশনে নামতেই হুড়োহুড়ি, সবার চোখ একজনকেই খুঁজছে। জাতীয় পতাকা, ফুল নিয়ে প্রচুর মানুষ। ট্রেন থেকে নেমে পূর্ণম জড়িয়ে ধরলেন বাবাকে। গাড়ি যত এগোলো আবেগ উন্মাদনাও বাড়তে শুরু করলো। ওদিকে রিশরার বাড়ির সামনে তখন ভিড় বাড়ছে। রাস্তায় গাড়ি থামিয়ে একটু ব্রেক, বাড়ির জন্য মিষ্টি নিতে দোকানে ঢুকলেন পূর্ণম। টিভি9 বাংলার ক্যামেরার সামনে পূর্ণম জানালেন, দুবারও আমার জন্ম হলো আর দুবারও আমি বাবা মা আর সবার সঙ্গে দেখা করলাম। आपका आँख देख के पता लग रहा है कि आप खुश का जो आंसू बोलते हैं निकल आते हैं वो निकल आ रहे हैं। निकल आ रहा है, लेकिन मैडम हम सोल्जर है, सोल्जर कभी रोते नहीं हैं। फिर वापस जाएंगे? वापस जरूर जाएंगे। फौज में भर्ती है तो फौजी आदमी निडर होता है, कहीं भी भेज दो इसको, फौज डरता नहीं है। রাস্তার দুপাশের মানুষ ঘিরে ধরেছেন পূর্ণমকে। হুটখোলা জিপে নিজের পাড়ায় পৌঁছলেন। বাড়ি তখন সেজে উঠেছে তিরঙ্গার রঙে। হুটখোলা জিপে বসে পূর্ণমের ছোট্ট ছেলে বলছে, क्या करोगे? पापा के लिए आज पूरी सब्जी बनाए, वो अपने हाथ से खिलाऊंगा। বাড়ি ফিরলেন। দিন 20 ছুটি কাটিয়ে আবারও সীমান্তে ফিরবেন পূর্ণম। দেশের সীমান্ত পাহারা দিতে আবারও হাতে তুলে নেবেন বন্দুক। 23 এপ্রিল থেকে 23 মে 1 মাসে চাই হয়ে থাকুক, দেশের জন্য, দেশবাসীর জন্য আবারও ডিউটিতে ফিরবেন পূর্ণম কুমার সাউ। हम वतन के लिए जीते और वतन के लिए मरना सीखे। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে একটা আর্জি করেছেন। আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাস যোগে পাকিস্তানের মুখোশ খুলতে আপনারা জানেন দেশে দেশে সংসদীয় দল ঘুরছে। প্রতিনিধি দলগুলোর ফিরে আসার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন করেছেন তৃণমূল সুপ্রিমো। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের বিষয়ে দেশবাসীর জানার অধিকার রয়েছে। মুর্শিদাবাদে হিংসা নিয়ে কেন বিধানসভার বিশেষ অধিবেশন নয়? পেহেলগাঁও ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার দাবি নিয়ে পাল্টা প্রশ্ন আবার তুলেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন সেখানে যে মুর্শিদাবাদে অশান্তিতে তৃণমূল নেতাদের যোগের দিকে ইঙ্গিত করেছে হাইকোর্ট গঠিত 3 সদস্যের কমিটি। হিংসায় ক্ষতিগ্রস্তদের কেন আশ্বস্ত করতে পারেনি পুলিশ? কেন বেছে বেছে হিন্দুদের বাড়ি টার্গেট করা হয়েছে? রাজ্যবাসী এইসব প্রশ্নের জবাব চায় বলেও পোস্টে শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছেন। অন্যদিকে জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত আব্বাস উদ্দিন মোল্লার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেও নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। রামপুরহাট মহকুমা আদালতে এমনটাই দাবি করেছে রাজ্য পুলিশের এসটিএফ। জেএমবি জঙ্গি সন্দেহে গত 9 মে নলহাটি থেকে আজমল হোসেন, মুরারই থেকে সাহেব আলী খানকে পুলিশ গ্রেফতার করে। তাদের জেরা করে ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিনকে পুলিশ জালে তোলে। ধৃতের থেকে যে সমস্ত নথি এবং মোবাইল ফোন পাওয়া গিয়েছে তার থেকে জানা যাচ্ছে যে 2 দেশে তার যোগাযোগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেগুলো গোয়েন্দারা পেয়েছেন। ধৃত 3 জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতো। এখন ইনভেস্টিগেশনের সেই পয়েন্টেও ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কি উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ, এবং ফাটি যেহেতু ক্রিমিনাল কনস্পিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে, আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায়। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির অনুদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের। এপ্রিল মাস থেকে তা কার্যকর। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য সামাজিক প্রকল্পের আওতায় ভাতা দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রম দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে 25,000 টাকা করে পাবেন এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন 20,000 টাকা। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমে এই অনুদান পাওয়া যাবে। হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশ কার্যকর না করতে মক্কেলকে পরামর্শ এবং বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ। আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে 4 দিনের সাধারণ জেলের নির্দেশ আদালতের। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের হয়ে তিনি মামলা লড়েন। সেখানে হাইকোর্টের নির্দেশ না মানতে ওই শিক্ষককে পরামর্শ দেন বলে অভিযোগ। পরবর্তীতে সেখানকার এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও তিনি একই পদক্ষেপ করেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে হলফনামা দেওয়া হলেও অভিযোগ ওই আইনজীবী স্বীকার করেননি। রাতেই তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। পুলিশ সূত্রে এমনটা খবর পাওয়া যায়। এর আগেও এই আইনজীবীকে সতর্ক করেছিল হাইকোর্ট।